আজকের অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম এবং ধন্যবাদ। আজকে আসলে এত ডিফিকাল্ট ওয়েদারের মধ্যে এত মানুষদেরকে দেখে আমি খুব ভালো লাগছে এবং আই থিঙ্ক দ্য ফ্যাক্ট দ্যাট এরকম একটা ওয়েদারেও এত মানুষ এসেছে এরকম একটা সিম্পোজিয়াম অ্যাটেন্ড করতে, ইট শোজ যে আসলে এই বিষয়টা নিয়ে সবাই এখনো অনেক চিন্তা করছে। তো আমি আসলে একটু দুঃখজনক একটা নোট দিয়ে শুরু করতে চাচ্ছিলাম, কারণ আজকে যেই টপিকে আমাদের সিম্পোজিয়াম হচ্ছে এই টপিকে আসলে আমরা গত 2 বছর ধরে কথা বলছি, কিন্তু যে পরিমাণ কথা আমরা বলেছি সেই পরিমাণ কাজ বা অ্যাকশন আসলে আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। এবং আন্টি যেটা একটু আগে বললেন এবং সামরানো যেটা বললো যে আমাদের বিচারের অগ্রগতিটা অনেক অনেক স্লো, কিন্তু আমি হচ্ছে আজকে আমি যে ধরনের বিচারের কথা বলছি এটা হচ্ছে আমরা ট্রানজিশনাল জাস্টিসের কথা বলি। তো সেই বিচারটা কেমন এবং কেন এই ধরনের বিচার প্রয়োজন এটা নিয়ে আজকে একটু কথা বলবো। প্রথমেই হচ্ছে যে আজকে আমাদের টপিকে আমরা 3টা জিনিস দেখতে পাচ্ছি: অ্যাকাউন্টেবিলিটি, জাস্টিস এবং হিলিং। সো আমরা যখন এই যে ট্রানজিশনাল সোসাইটি আমরা যেটা বলি বা পোস্ট কনফ্লিক্ট সোসাইটিতে যে বিচারটা, এটাকে আমরা সাধারণত ট্রানজিশনাল জাস্টিস বলে থাকি। তো এই বিচারের ক্ষেত্রে আমরা জানি যে বিভিন্ন দেশে ট্রানজিশনাল সোসাইটিতে আমরা দেখেছি বিভিন্ন ধরনের মডেলস আমরা দেখেছি। সো ট্রানজিশনাল জাস্টিস নিয়ে কথা বললে অনেক সময় আমরা সাউথ আফ্রিকার কথা শুনি। সাউথ আফ্রিকার যেই ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কাউন্সিল যেটা হচ্ছে সেটার কথা অনেকেই বলে যে এরকম বাংলাদেশে হওয়া উচিত। তো এই ক্ষেত্রে আমি যেটা সবসময় বলি যে বাংলাদেশের ক্ষেত্রে আমরা যখন ট্রানজিশনাল জাস্টিস নিয়ে কথা বলি আমাদের একটা লোকালাইজড মডেল লাগবে, এমন একটা জাস্টিস মডেল লাগবে যেটা বাংলাদেশের জন্য তৈরি, কারণ সাউথ আফ্রিকার কনটেক্সট আর বাংলাদেশের কনটেক্সট সেম না। তো দ্য রিজন ওয়াই এম সেইং যে বাংলাদেশের জন্য একটা ইউনিক একটা মডেল লাগবে, এটার একটা কারণ হচ্ছে যে বাংলাদেশের ট্রানজিশনাল কনটেক্সটটা খুবই ইউনিক। কারণ আমাদের দেশে আমি যেটা বলি যে কম্পাউন্ডিং হিস্ট্রিজ অফ ভায়োলেন্স আছে। আমাদের 200 বছরের আমাদের কলোনিয়াল হিস্ট্রি, তারপর আমাদের 1947-এর আমাদের যে পার্টিশন, 1971-এ আমাদের জেনোসাইডের যে এক্সপিরিয়েন্স, এবং গত কয়েক বছরে অথরিটারিয়ানিজমের সাথে আমাদের যে এক্সপিরিয়েন্স, এই প্রত্যেকটা এক্সপিরিয়েন্স থেকে আমাদের মধ্যে ইন্টারজেনারেশনাল অনেক ট্রমা তৈরি হয়েছে, অনেক আনরিজলভ অনেক wounds আছে যেগুলো আমরা একটার পর একটা আমরা আসলে ট্রিট করতে পারিনি। পার্টিকুলারলি আমি যদি 1971-এর কথা বলি, ইটস ভেরি গুড এক্সাম্পল যে কিভাবে 1971-এর পরে যখন আমরা একটা প্রপার ট্রানজিশনাল জাস্টিস প্রসেস আমরা যখন শুরু করি নাই, সেটার কারণে আমাদের সোসাইটির মধ্যে এক ধরনের পোলারাইজেশন তৈরি হয়, এবং সেই পোলারাইজেশনটা আমরা দেখেছি যে 1971-এর যে ওয়ার ক্রিমিনালসের যে ট্রাইব্যুনালটা ছিল সেটা একে তো হচ্ছে যে বিচার প্রক্রিয়াটা সুষ্ঠু ছিল না, এবং এর উপরে আমরা যেটা দেখেছি যে ওইটার কারণে আমাদের সোসাইটিতে আরো নতুন অনেক ধরনের পোলারাইজেশন এবং সোশ্যাল ফ্র্যাগমেন্টেশন তৈরি হয়েছে। সো এটা একটা খুবই ভালো এক্সাম্পল এটা বোঝার জন্য যে একটা সমাজে বা একটা দেশে যখন এই ধরনের ম্যাস হিউম্যান রাইটস ভায়োলেশনস হয়, সেটাকে যখন একটা প্রপার একটা ওয়েতে যখন এটাকে অ্যাড্রেস না করা হয়, তখন আসলে এই ধরনের হার্মস একটা সোসাইটিতে কন্টিনিউ করতে থাকে বছরের পর বছর, এবং এগুলো বিভিন্ন রূপে আসলে এই 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 হার্মসগুলো হচ্ছে ম্যানিফেস্ট করতে থাকে। তো এবং বিচারের ক্ষেত্রে যেটা আমরা জানি যে যেহেতু আমরা দেখেছি যে গত কয়েক বছরে আমাদের যে স্টেট বেসড ইনস্টিটিউশনসগুলো সেগুলো যেহেতু পলিটিসাইজ করা হয়েছে, সেটার কারণে মানুষের মধ্যে কিন্তু এখন পুলিশ বলি, কোর্ট বলি, এই ইনস্টিটিউশনের উপর মানুষ আর আস্থা রাখতে পারছে না। তাহলে এটাও তাহলে আমাদের বিচারের প্রক্রিয়ার মধ্যে একটা চ্যালেঞ্জ তৈরি করছে। সো গত স্পেশালি লাস্ট 2-3 বছর আমরা দেখেছি ক্রাইম রেটস অনেক বেড়ে গিয়েছে, রাইট? আমরা মব ভায়োলেন্স দেখেছি, আমরা দেখছি যে নারীদের বিরুদ্ধে বা শিশুদের এগেনস্টে সহিংসতা বেড়ে যাচ্ছে। তো অনেকে এটা বা যেটা আমরা কমনলি আমি যে ন্যারেটিভটা দেখি যে এটাকে একটা ল এনফোর্সমেন্ট প্রবলেম হিসেবে আইডেন্টিফাই করা হয়, যে পুলিশ যদি আরো বেশি ভালো পুলিশিং করে বা বিচার যদি আরো বেশি স্মুদার হয় তাহলে হয়তো বা এই ক্রাইমসগুলো আর হবে না, উইচ ইজ ট্রু, বাট ইটস পার্শিয়ালি ট্রু। কারণ হচ্ছে আমাদের সোসাইটিতে যেটা আমি বললাম যে এত বছরের এক্সপিরিয়েন্সেস অফ ভায়োলেন্সের কারণে সমাজে যে ভায়োলেন্স যখন নর্মালাইজড হয়ে যায়, তখন আমাদের সমাজের মধ্যে আমরা ইনটলারেন্স বলি বা ফ্র্যাগমেন্টেশন বলি, এই জিনিসগুলো আসলে ক্রাইম ঘটায়। তো ওই আমাদের সমাজে এই আন্ডারলাইন যে সমস্যাগুলো, এগুলো যদি আমরা না ট্রিট করি, আমাদের ক্রিমিনাল জাস্টিস প্রসেস অনেক স্মুথ এবং সুন্দর হয়ে গেলেও আমরা দেখবো যে ক্রাইম তারপরও ঘটছে। তো এই জন্য আসলে আমাদের এমন একটা জাস্টিস প্রসেস দরকার যেটা হোলিস্টিকলি যে আমাদের সমাজে বিভিন্ন লেয়ার্স অফ হার্মস যেটা তৈরি হয়েছে সেটা যেন অ্যাড্রেস করতে পারে। তো বিভিন্ন ট্রানজিশনাল সোসাইটিসের দিকে যখন আমরা তাকাই, যারা আমাদের মতন বা এর চাইতেও হয়তো অনেক বড় স্কেলে হিউম্যান রাইটস ভায়োলেশনস এক্সপিরিয়েন্স করেছে, আমরা মোটা দাগে বলতে পারি যে 3 ধরনের রেসপন্স আমরা দেখি। সো একটা রেসপন্স যেটা আমরা কিছু সোসাইটিতে দেখেছি যে ফরগিভ অ্যান্ড ফরগেট,
যে যেটা হয়েছে সেটা ভুলে গিয়ে মুভ অন করার একটা টেন্ডেন্সি। এবং আনফর্চুনেটলি আমি বলতে হবে যে বাংলাদেশে আমাদের অ্যাপ্রোচটা কিছুটা এরকমই হয়েছে, যেটা আন্টি বললো যে ভিকটিমসের কথা অনেকেই এখন ভুলে গেছে, তাদের কথা আমরা জানছি না বা তাদের বিচারের প্রক্রিয়াগুলো আমরা যেভাবে পারসিউ করা উচিত সেভাবে করছি না। তো এটা একটা রেসপন্স আমরা দেখেছি, এবং এই ধরনের রেসপন্সেসের খুবই ভয়ঙ্কর কনসিকুয়েন্সেস থাকে। কি কনসিকুয়েন্সেস থাকে এটা আমি পরে আরেকটু পরে ইলাবোরেট করবো। সেকেন্ড যে অ্যাপ্রোচটা আমরা দেখি সেটাকে আমরা বলি যে একটা সোলি একটা পিউনেটিভ অথবা লিগ্যালিস্টিক অ্যাপ্রোচ। এটা বলতে আমরা বুঝাই যে শুধুমাত্র ফাঁসি বা সাজা দেয়া বা এই ধরনের আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে লিমিটেড থাকা, বা যেটা আমরা আসলে বলি ভিক্টরস জাস্টিস, যেটা 1971 এর পরে আমরা অনেকটা দেখেছি। যে আওয়ামী লীগের সময় আমরা দেখেছি যে তারা তাদের একটা ন্যারেটিভ তৈরি করে রাজাকার কারা এবং কেমন সেটার একটা প্রোফাইলিং তৈরি করে সেই ধরনের একটা বিচার প্রক্রিয়া পারসিউ করা। এগেন এটা হার্ম কি বা কেমন এটা আমরা আমাদের নিজেদের চোখে দেখেছি। এবং এরপরে একটা আছে থার্ড ওয়ে অফ ডুইং জাস্টিস, যেটা সাউথ আফ্রিকার ডেসমন্ড টুটু যিনি ছিলেন, উনি এই ধরনের জাস্টিসের কথা বলে, যেটা উনি বলে যে উইচ ইজ রেস্টোরেটিভ। এবং রেস্টোরেটিভ বলতে বোঝাচ্ছে যে যেটা আমি বললাম যে একটা যখন সোসাইটি যখন এই ধরনের ম্যাস হিউম্যান রাইটস ভায়োলেশনস বা এত বড় স্কেলের ভায়োলেন্সের মধ্যে দিয়ে যখন যায়, তাদের ভিতরে মানুষের মনের ভিতরে সমাজের ভিতরে বিভিন্ন ধরনের হার্ম তৈরি হয়। সো এমন একটা জাস্টিস দরকার যে এই হার্মগুলোর হিলিং করতে পারবে, এবং এমন একটা জাস্টিস প্রসেস যেটার সেন্টারে ভিকটিমসরা থাকবে, ভিকটিমসদের ভয়েস প্রায়োরিটাইজ করা হবে। এরকম একটা জাস্টিস প্রসেসের কথা ডেসমন্ড তুতু বলে, এবং আমরাও বাংলাদেশে বলছি যে আমাদের এমন একটা জাস্টিস প্রসেস দরকার যেটা অ্যাকাউন্টেবিলিটির পাশাপাশি আমাদের সমাজে যে হিলিং এর প্রয়োজন, আমাদের সমাজে যে আমরা দেখতে পাচ্ছি যে মারাত্মক লেভেলের ডিভাইসিভ একটা সোসাইটি আমরা হয়ে গেছি, সেই জায়গাতেও আমাদের কাজ করতে হবে। এবং ইন দ্য পাস্ট ফিউ ইয়ার্স আমরা দেখেছি যে বিভিন্ন দেশ তারা এই ধরনের একটা হাইব্রিড অ্যাপ্রোচ অ্যাডপ্ট করেছে, যেখানে তারা ক্রিমিনাল প্রসিকিউশনের পাশাপাশিও এই যে একটা সমাজের দ্য নিড ফর হিলিং, দ্য নিড ফর রেস্টোরেশন, এই জিনিসগুলো তারা অ্যাড্রেস করেছে। সো বাংলাদেশে আমরা যেটা বললাম যে আজকে এই টপিকে আমরা প্রথম কথা বলছি না, আমরা 24 অগস্টের পর থেকে আমরা ট্রানজিশনাল জাস্টিস নিয়ে বা ট্রুথ এন্ড হিলিং নিয়ে আমরা কথা বলে যাচ্ছি। এবং আমরা বলতে আমি পার্টিকুলারলি বুঝাচ্ছি আমরা বাংলাদেশ 2.0 ইনিশিয়েটিভ নামে আমাদের একটা ইউকে বেস থিঙ্ক ট্যাঙ্ক অর্গানাইজেশন আছে। এটার পাশাপাশি আইএলডি এবং ইউএন এর মাল্টিপল এজেন্সিজ, এইচআরডিসি আজকে এখানে আছেন। সো এরকম এবং আরো অনেক সিভিল সোসাইটি অর্গানাইজেশনস মিলে প্রায় এই 2-2.5 বছর ধরে আমরা অনেক কাজ করে যাচ্ছি। সো আমরা শুরুটা করেছিলাম যেমন আমরা 4টা ওয়েবিনার দিয়ে স্টার্ট করি, যেখানে আমরা ট্রানজিশনাল জাস্টিসের এই আইডিয়াটা মানুষদের মধ্যে বোঝানোর চেষ্টা করেছিলাম, যেখানে আমরা ইন্টারন্যাশনাল বেশ কিছু এক্সপার্টসদেরকে নিয়ে এসেছি। এরপর আমরা বড় 3টা রাউন্ড টেবল ডিসকাশন করেছি মেজর স্টেক হোল্ডার্সদেরকে নিয়ে। 2টা মেজর গবেষণার কাজ আমরা করেছি, একটা বাংলাদেশ 2.0 ইনিশিয়েটিভ থেকে হয়েছে আর একটা ইউএন থেকে করেছে। এবং গত বছর আমরা একটা মেজর একটা এক্সপার্ট লেড কনসালটেশন করি, যেখানে সিভিল সোসাইটি অ্যাক্টরসের পাশাপাশি মেজর যত পলিটিক্যাল পার্টিজ আছে তাদের রিপ্রেজেন্টেটিভরাও এসেছিলেন। এবং আমরা খুবই খুশি হয়েছিলাম যখন আমরা দেখেছিলাম যে ওই কনসালটেশনের পরে গত বছর যখন ইলেকশনের আগে দিক দিয়ে যখন ইলেকট্রাল ক্যাম্পেইনস হলো, ইলেকট্রাল ম্যানিফেস্টোগুলোতে মেজর সবগুলো পলিটিক্যাল পার্টিজই ট্রানজিশনাল জাস্টিসের কথা বলে। সো এনসিপি আমরা দেখেছি যে তারা ট্রুথ এন্ড রিকনসিলিয়েশনের কথা বলেছে, জামাত এবং বিএনপি ট্রুথ এন্ড হিলিং বা ট্রুথ এন্ড হারমনির কথা বলেছে। তো সেই জায়গা থেকে আমরা অনেক আমাদের মধ্যে একটা আশা তৈরি হয়েছিল, কিন্তু আনফর্চুনেটলি আমরা এখন নির্বাচনের পরে সরকার আসার পরে এই ধরনের আমরা কোনো ইনিশিয়েটিভ আমরা দেখতে পাইনি। কেন পাইনি বা এই জায়গায় আমাদের কি করা উচিত এটা বলার জন্য আজকাল অনেক মানুষ আছে, আই হোপ তারা এই জায়গাটা অ্যাড্রেস করবেন। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে কাজ চালিয়ে গেছি। আমরা এখন প্রত্যেকটা ডিভিশনে আমরা ভিকটিম লেড কনসালটেশনস করছি। আমরা সোফার ঢাকা, রংপুর এবং বরিশালে 3টা ভিকটিম লেড কনসালটেশন করেছি, এবং আমাদের প্ল্যান পুরো অ্যাক্রস বাংলাদেশ আমরা এই কাজটা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। সো এই গবেষণার কাজগুলো করে এবং এই যে মাল্টিপল স্টেক হোল্ডার্সের সাথে কথা বলার মাধ্যমে এবং ভিকটিমসের সাথে কথা বলার মাধ্যমে আমরা একটা ফ্রেমওয়ার্ক দাঁড়া করিয়েছি যে বাংলাদেশের ট্রানজিশনাল জাস্টিস কেমন হওয়া উচিত। তো আমাদের এই ফ্রেমওয়ার্কটাকে আমরা বলছি একটা ডিকোলোনিয়াল অ্যান্ড ভিকটিম সেন্টার্ড অ্যাপ্রোচ ফ্রেমওয়ার্ক। সো ডিকোলোনিয়াল বলতে আমরা বুঝতে চাচ্ছি যে ওয়েস্টার্ন বা যেটা আমি বললাম যে সাউথ আফ্রিকা কি করেছে বা অন্য দেশ কি করেছে সেই ধরনের একটা মডেল একদম আনক্রিটিক্যালি ইম্পোর্ট করার চাইতে আমরা বলছি যে আমাদের নিজেদের দেশের কনটেক্সট অনুযায়ী একটা গ্রাউন্ডেড বটম আপ মডেল আমরা তৈরি করতে চাচ্ছি, এবং যেই মডেলের মধ্যে ভিকটিমরা একদম সেন্টারে থাকবে।
সো এই মডেলটা ডেভেলপ করার জন্য আমরা একটা 3 লেয়ার্ড অ্যাপ্রোচ আমরা অ্যাডপ্ট করি। সো প্রথমে আমরা যেটা করি যে প্রত্যেকটা ডিভিশনে আমরা 1-to-1 ভিকটিমসের সাথে আমরা ইন্টারভিউস করি, এবং এরপরে সেকেন্ড স্টেজে গিয়ে আমরা হিলিং সার্কেলস করি, যেটা হচ্ছে বেসিক্যালি একটা ফোকাস গ্রুপ ডিসকাশন, যেখানে আমরা ভিকটিমসের পাশাপাশি কমিউনিটির অন্য মেম্বারসদেরকে নিয়েও 5-6 জনের একটা গ্রুপ হয়, সেখানে আমরা একটা আলোচনা করি। এবং ফাইনালি আমরা একটা ডিভিশন ওয়াইড একটা কনসালটেশন করি, যেখানে আমরা পলিটিক্যাল লিডার্স বা অন্যান্য যারা স্টেক হোল্ডার আছে তাদেরকে নিয়ে আমরা এই আলোচনাটা করি। তো এই আলোচনার আমাদের মূল বিষয়টা থাকে হচ্ছে এক, বোঝা যে ভিকটিমসের আসলে জাস্টিস নিডসগুলো কি, তাদের চাওয়া পাওয়াগুলো কি, এবং জাস্টিস বলতে আসলে তারা কি বোঝায়, কি ধরনের জাস্টিস তারা চায়। তো সেই জায়গা থেকে আমাদের ফাইন্ডিংস হচ্ছে যে আমরা যখন ভিকটিমসের সাথে কথা বলি যে তারা তারা কি ধরনের হার্মস এক্সপিরিয়েন্স করেছে, আমরা দেখি যে 3টা লেভেল অফ হার্মস মোটা দাগে আমরা দেখতে পাই। সো ফার্স্ট লেভেলটাকে আমরা বলছি যে ভিজিবল হার্মস। ভিজিবল হার্মস বলতে আমরা যে হার্মসগুলোকে আমরা সোজা চোখে আমরা দেখতে পাচ্ছি। সো আমরা জানি অনেকে হাত হারিয়েছে, অনেকে পা হারিয়েছে, আমরা জানি কতজন মানুষ শহীদ হয়েছে। সো এই জিনিসগুলো যেমন ভিজিবল, ফিজিক্যাল ইনজুরিজ বা এই ধরনের ম্যাটেরিয়াল যে ভায়োলেন্সগুলো। কিন্তু সেকেন্ড লেভেলে আমরা বলছি যে আরেকটা লেভেল অফ হার্ম আছে, যেটা হচ্ছে ইনভিজিবল হার্ম। সো থিংস লাইক আন্টি যে বললেন যে আন্টি কয়েকদিন ধরে ঘুমাতে পারেন না রাতে, সেরকম অনেক ভিকটিমস এবং ভিকটিমসের ফ্যামিলিজ আছে যারা ঘুমাতে পারে না, তারা যারা বিভিন্ন ধরনের সাইকোসোম্যাটিক ইলনেস এক্সপিরিয়েন্স করছে, পিটিএসডি, ট্রমা বা এই ধরনের সাইকোলজিক্যাল ইলনেসেসের সাথে তারা স্ট্রাগল করছে। তো এই জিনিসগুলো কিন্তু খালি চোখে দেখা যায় না, বাট অ্যাট দ্য সেম টাইম এগুলোর ইম্প্যাক্ট কিন্তু খুবই ফার রিচিং। সো এইটা হচ্ছে আরেকটা লেভেল অফ হার্ম। অ্যান্ড দেন থার্ড লেভেল অফ হার্ম, যেটা ইনভিজিবল হার্মস, এটা আরও বেশি ইনভিজিবল। সেটা হচ্ছে যেটা আমাদের একদম সোসাইটির মানে আমাদের সোশ্যাল ফ্যাব্রিকের ভিতরে এতটাই মানে গেঁথে গিয়েছে যেটা সোজা চোখে বোঝা বা দেখা যায় না। সো সেটা বলতে যেমন আমরা বুঝাচ্ছি, যেটা আমি বললাম যে ভায়োলেন্সের যে একটা নর্মালাইজেশন, এই যে আমরা দিনের পর দিন আমরা আমাদের আশেপাশে এত ভায়োলেন্স যখন দেখি, তখন কিন্তু এটা আমাদের মধ্যে একটা নর্মালাইজেশন বা আমরা ডিসেন্সিটাইজেশন বলি, ডিসেন্সিটাইজেশন তৈরি হয়। তারপর এই যে একটা লম্বা সময় একটা অথরিটেরিয়ান রুল থাকার কারণে আমাদের স্টেট বেসড ইনস্টিটিউশনসগুলো যেটা হচ্ছে পলিটিসাইজড হয়ে গেছে, যার কারণে এই যে মানুষের মধ্যে যে এখন আর মানে রাষ্ট্রের যে কাঠামোগুলো বা ইনস্টিটিউশনসগুলোর উপর যার কোনো ভরসা নাই, এটাও কিন্তু একটা অনেক মেজর একটা হার্ম। এবং মব ভায়োলেন্সের ব্যাপারে পার্টিকুলারলি যদি বলি, এই ধরনের ভায়োলেন্স হওয়ার পিছনে মূল একটা কারণ হচ্ছে এই ইনস্টিটিউশনসগুলো থেকে কাইন্ড অফ আশা হারিয়ে ফেলা। তো এই এত লেভেল অফ হার্মস যখন আমরা দেখছি, তখন এটা আমাদের সামনে আরো বেশি ক্লিয়ার হয়ে যাচ্ছে যে তার মানে শুধুমাত্র ক্রিমিনাল প্রসিকিউশনস বা শুধুমাত্র কোর্ট কাচারির বিচারের মাধ্যমে কিন্তু আমরা এই মাল্টিপল হার্মসগুলো অ্যাড্রেস করতে পারবো না। কারণ যেই ভিকটিমের ফ্যামিলি এখনো ঘুমোতে পারছে না, যে এখনো ট্রমা বা পিটিএসডির মধ্যে দিয়ে যাচ্ছে, তার জন্য কিন্তু শুধুমাত্র ক্রিমিনাল প্রসিকিউশন এনাফ না, তার জন্য কিন্তু মেন্টাল হেলথ ট্রিটমেন্ট দরকার, রিহ্যাবিলিটেশন দরকার। তারপর আমি যেটা বললাম যে আমাদের সমাজের মধ্যে যে ডিভিশন তৈরি হয়েছে, একটা পোলারাইজেশন তৈরি হয়েছে, এটাও কিন্তু শুধুমাত্র কোর্টের বিচার দিয়ে হচ্ছে অ্যাড্রেস করা পসিবল না। তো এটার জন্য আমরা যেটা বলছি যে আমাদের এমন একটা রেস্টোরেটিভ জাস্টিস দরকার। রেস্টোরেটিভ জাস্টিস বলতে এমন একটা জাস্টিস প্রসেস যে এই হার্মসগুলোর যেই এফেক্টগুলো সেইগুলো হচ্ছে তারা অ্যাড্রেস করবে। তো সেই জায়গায় আমাদের হিউম্যান রাইটস ভায়োলেশনস যেমন অ্যাড্রেস করতে হবে, আমাদের ফিজিক্যাল ইনজুরিজ যেমন অ্যাড্রেস করতে হবে থ্রু মেডিকেল ট্রিটমেন্ট, সাইকোলজিক্যাল হার্মসগুলো আমাদের ট্রিট করতে হবে, এবং স্পিরিচুয়াল নিডসগুলো অ্যাড্রেস করতে হবে। স্পিরিচুয়াল নিডস বলতে আমি বোঝাতে চাচ্ছি যে যখন একটা ভিকটিম বা একটা ভিকটিমের ফ্যামিলি যখন এরকম একটা ভিকটিমাইজেশনের এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যায়, তখন তার মধ্যে একটা একটা লস অফ মিনিং তৈরি হয় যে আমার আসলে লাইফের পারপাস কি, বা আমার এই এই কষ্টের মধ্যে আসলে কি মিনিং। তখন সে কিন্তু মিনিং খুঁজে, তখন কিন্তু স্পিরিচুয়াল নিডসটা অনেক ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়, যে কষ্টের মধ্যেও একটা মিনিং খুঁজে পাওয়া। এবং এই জিনিসটা আমরা আমাদের ভিকটিমসের কাছ থেকেই জানতে পেরেছি। আমরা যখন আমাদের ভিকটিমসের সাথে কথা বলি, অনেকে যাদের আমরা যখন তাদের কথা তাদের মানে এক্সপিরিয়েন্সগুলো যখন শুনি, যে তারা কিভাবে এখনো আসলে তারা হোপফুল আছে আমরা বুঝতে পারি, তখন তারা বলে যে তারা তাদের ফেথ কিভাবে একটা কোপিং মেকানিজম হিসেবে তাদের জন্য কাজ করেছে। তো সেই জায়গা থেকে আমরা মনে করি, যেহেতু স্পেশালি যেহেতু বাংলাদেশটা মুসলিম মেজরিটির কান্ট্রিজ, এখানে চ্যাপলেন্সি বা আমাদের রিলিজিয়াস লিডার্স বা রিলিজিয়নের যে রোলটা অ্যাজ আ হিলিং মেকানিজম বা একটা কোপিং মেকানিজম, সেটা খুব ইম্পর্টেন্ট। এবং ফাইনালি আমরা যখন ভিকটিমসের সাথে বা কমিউনিটির সাথে যখন কথা বলেছি, তখন এই ট্রানজিশনাল জাস্টিসের পাশাপাশি তারা আরেক ধরনের জাস্টিসের কথা বলেছে, সেটা হচ্ছে ট্রান্সফরমেটিভ জাস্টিস। সো ট্রান্সফরমেটিভ জাস্টিস বলতে আমরা বুঝাই যে যখন একটা ক্রাইম হয়,
তখন পারপেট্রেটর বা যে ক্রিমিনাল তার উপর হ্যাঁ অফকোর্স তাকে আমাদের পানিশ করা উচিত, রিহ্যাবিলিটেট করা উচিত, তাকে অ্যাড্রেস করা উচিত, বাট অ্যাট দ্য সেম টাইম এই ক্রাইমটার পিছনে সাধারণত কিছু স্ট্রাকচারাল কারণ থাকে বা কিছু রুট ফ্যাক্টরস থাকে। সো আমরা যখন জাস্টিস পারসিউ করি আমাদের সেই রুট ফ্যাক্টরসগুলোকেও অ্যাড্রেস করা প্রয়োজনীয়। তো আমাদের এই যে আমরা ট্রানজিশনাল জাস্টিসের কথা বলছি এটার পাশাপাশি ভিকটিমসরা এবং কমিউনিটি মেম্বার্সরা আমাদেরকে বলেছে যে তারা কিভাবে যে দ্য রিজন ওয়াই দ্য জুলাই আপরাইজিং স্টার্টেড ইন দ্য ফার্স্ট প্লেস, যে আমরা ডিসক্রিমিনেশন ফ্রি, আমরা একটা পিসফুল একটা ডেমোক্রেটিক একটা বাংলাদেশ চাই, সেই আকাঙ্ক্ষাগুলোর কথা মানুষ কিন্তু ভুলে যায়নি। সো সেটাও তারা মনে করে যে বিচার এটাও একটা বিচারের একটা পার্ট, যে যেই কারণে আমরা রাস্তায় নামলাম, যেই কারণে আমরা এত স্যাক্রিফাইস করলাম, সেই কারণগুলোকেও আমাদের এই যে আমাদের ডিমান্ড সেই জায়গায় সামনের জায়গায় আনতে হবে, এবং পার্টিকুলারলি জুলাই চার্টার থেকে শুরু করে রিফর্মসের আমাদের যেই আকাঙ্ক্ষা ছিল সেগুলোও কিন্তু আমাদের এফেক্টেড কমিউনিটিস বা অন্যান্য আমাদের পার্টিসিপেন্টস যারা তারা এটা বারবার হাইলাইট করেছে। সো ফাইনালি আমি আমার লাস্ট পয়েন্টে চলে আসছি, সেটা হচ্ছে যেটা আমি বললাম যে অনেক এই বিষয়ে অনেক আলোচনা আমরা করেছি, কিন্তু অ্যাকশনের জায়গায় আমরা অনেক পিছিয়ে আছি, এবং ভিকটিমসদের এটা এখন মনে হতে শুরু হয়েছে যে তাদেরকে সবাই ভুলে গিয়েছে। সো হোয়াট হ্যাপেন্স ওয়েন দ্য স্টেট অ্যাবান্ডনস দ্য ভিকটিমস? আমাদের একাডেমিক ল্যাঙ্গুয়েজে আমরা এটাকে বলি এথিক্যাল লোনলিনেস, দ্য ইনজাস্টিস অফ বিং আনহার্ড, যে সে যে স্যাক্রিফাইস করলো সেটা তো ভ্যালিডেটেড হলোই না, সে যেই আকাঙ্ক্ষা থেকে বা যেই চাওয়াগুলো থেকে এত বড় সেগুলোও তো ফুলফিল হলো না, এর উপরে যেটা হলো যে তাদেরকে সবাই ভুলে গেল। তো এই আমরা আনফর্চুনেটলি আমার কাছে মনে হচ্ছে যে আমরা এখন ওরকম একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। তো এই জায়গাটাতে উই মাস্ট নো যে এই জায়গাটাতে চলে আসা বা এই জায়গাটা পার হয়ে গেলে আমাদের জন্য অনেক আরো ভয়ের একটা সময় অপেক্ষা করছে। কারণ আমি একদম শুরুতে যেটা বললাম যে বাংলাদেশে আজকে আমরা বিভিন্ন ধরনের ক্রাইমস যেটা দেখছি, বা আমাদের সোসাইটিতে যেই ইনক্রিজিং পোলারাইজেশন বা সোশ্যাল ফ্র্যাগমেন্টেশন বা ডিভিশন যেটা আমরা দেখছি, এটার পিছনে একটা বড় কারণ হচ্ছে আমাদের যে হিস্টোরিক যে ইনজাস্টিসেস সেগুলো আনঅ্যাড্রেস বা আনরিজলভ রয়ে গিয়েছে। সো 24-এর মতন এত বড় একটা আরেকটা ম্যাসেকার বা আরেকটা এত বড় একটা ইস্যু যদি আমরা আনরিজলভ রেখে দিই, তাহলে যেটা আমাদের সাথে হবে যে আরো কিছু বছর পরে আমাদের সমাজের এই সমস্যাগুলো আরো অনেক অনেক গুণে বেড়ে যাবে। সেই জায়গা থেকে, এবং রিসেন্টলি হচ্ছে আমাকে একজন বলছিলেন যে একটা পত্রিকা থেকে একজন আমাকে অ্যাপ্রোচ করে বললেন যে বাংলাদেশের ক্ষেত্রে যেহেতু আমি শুরুতে যেটা বললাম যে আমাদের একটা কি বলবো একটা অ্যাপ্রোচ যে ওয়েস্টার্ন কান্ট্রিজের প্রতি একটা আমাদের ফ্যাসিনেশন থাকে যে ওরা এটা করেছে আমাদেরকে ওটা করতে হবে। সো যেহেতু আমরা জানি সাউথ আফ্রিকার ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন এটা অনেক মানে পপুলার, সো একটা ইয়ে থাকে যে রিকনসিলিয়েশন আমাদের কি রিকনসিলিয়েশন পারসিউ করা উচিত কিনা। তো তখন আমি যেটা বলেছি যে আমাদের সাউথ আফ্রিকা কি করেছে সেটা না করে চিন্তা করা হচ্ছে যে আমাদের জন্য কোনটা প্রয়োজনীয়, এবং যেটা আমি বললাম যে আমাদের এই যে ডিফারেন্ট লেয়ার্স অফ হার্মস এগুলো যদি আমরা অ্যাড্রেস না করে যদি আমরা একটা রাস্ট রিকনসিলিয়েশনের দিকে চলে যাই, তখন কিন্তু এই যে ভিকটিমসদের একটা ফিলিং যে তাদেরকে শোনা হচ্ছে না বা তাদের নিডসগুলো অ্যাড্রেস হচ্ছে না, তখন এই রিকনসিলিয়েশন আসলে আমাদের জন্য আরো অনেক বেশি রিস্কি হতে পারে এবং ফিউচার সাইকেলস অফ ভায়োলেন্স বা রিজেন্টমেন্ট আরো তৈরি করতে পারে। সো যখন আমরা দেখছি যে আসলে সেই জায়গা থেকে যখন স্টেট তার দায়িত্ব নিচ্ছে না বা সে যে কমিটমেন্টগুলো করেছে সেগুলো করছে না, তখন আসলে আমাদের কি করার আছে। তো এই জায়গাতেই আমরা বলতে চাই যে যখন আমরা একটা ভিকটিম সেন্টার্ড অ্যাপ্রোচের কথা বলি, এটার কিছু সুবিধা আছে, যে এইটার জন্য স্টেটের কাছে আমাদের একদম 100% রিলায়েবল আমরা না। আমাদের এন্ড থেকে আমরা সিভিল সোসাইটি অর্গানাইজেশনস বা আমরা কমিউনিটিস একটা গ্রাসরুটস একটা মুভমেন্ট আমরা তৈরি করতে পারি, যেখানে আমরা, এবং এখানে এইচআরডিসি থেকে একজন রিপ্রেজেন্টেটিভ আছে, তিনি বলবেন যে রিসেন্টলি একটা নেশন ওয়াইড ট্রুথ অ্যান্ড হিলিং অ্যালায়েন্স হয়েছে। সো এই ধরনের আমরা প্ল্যাটফর্ম যদি তৈরি করতে পারি, যারা একটা সিস্টেম্যাটিক একটা অ্যাপ্রোচের মাধ্যমে এই ভিকটিমসদের কাছে গিয়ে তাদের কথা শোনা, তাদের নিডসগুলো শুনে এবং সেই জায়গায় অ্যাডভোকেসির কাজ করা, আমাদের ওই জায়গাটাতে কাজ করার সুযোগ আছে। এবং সেই জায়গা থেকে আমার ফাইনাল যে পয়েন্টটা, যে বাংলাদেশের ট্রানজিশনাল জাস্টিসের ক্ষেত্রে we have to pursue a deeper, broader and longer transitional justice. এটা বলতে আমি বোঝাতে চাচ্ছি যে ট্রানজিশনাল জাস্টিস বলতে শুধুমাত্র বিচার বা যেই হিউম্যান রাইটস ভায়োলেশনসগুলো হয়েছে সেই বিচারগুলো পর্যন্ত চিন্তা করলে হবে না, আমাদের একটা লঙ্গার কমিটমেন্ট লাগবে। কারণ এই যে আমি বলছি যে আমাদের সমাজের মধ্যে যে ডিভিশন বা এই যে আইডেন্টিটি পলিটিক্স ঘিরে যে ফ্র্যাগমেন্টেশন, পোলারাইজেশন, এগুলো অ্যাড্রেস করার জন্য আমাদের লং টার্ম কমিটমেন্ট লাগবে। এগুলা দিজ আর থিংস যেগুলা একদিনে, এক মাসে, এক বছরে এগুলা রিজলভ হয়ে যাবে না। সো সেই জায়গা থেকে
শুধুমাত্র স্টেটের উপর রিলাই না করে একদম বটম আপ হয়ে একটা ডিপার, একটা লঙ্গার, একটা ব্রডার কমিটমেন্ট আমাদের দরকার। সেই জায়গা থেকে মানে আমি আশা করছি যে আজকে আমরা যারা এখানে আছি এই বিষয়গুলো নিয়ে চিন্তা করব। সো এটা বলে আমি আমার প্রেজেন্টেশন শেষ করতে চাচ্ছি। থ্যাংক ইউ।